আসসালামু আলাইকুম। আজকের জীববিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহের শামসাদ জামিল সুমন, জীববিজ্ঞান শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো জীবকোষের নিউক্লিয়াস। এটি এসএসসি জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি বিষয়বস্তু। এখান থেকে আমি আজকে নিউক্লিয়াসের থেকে খ এবং গ প্রশ্নের কিভাবে উত্তর দিতে হবে এবং নিউক্লিয়াস সংক্রান্ত আরো কিছু তথ্য তোমাদেরকে আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করছি। তো সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। প্রথমে আসা যাক যে নিউক্লিয়াস এটি একটি সুন্দর ভূমিকা প্রয়োজন হবে গ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি একটি নমুনা ভূমিকা তোমাদের সামনে উপস্থাপন করছি। জীবকোষের যে সমস্ত অঙ্গাণুকে গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার দেওয়া হয় বা অগ্রগণ্য হিসাবে ধরা হয়, তার মধ্যে নিউক্লিয়াস অন্যতম। নিচে আমরা যে নিউক্লিয়াসের যে বিবরণ, সে বিবরণ প্রথমে আসা যাক সংজ্ঞার ক্ষেত্রে। নিউক্লিয়াসের সংজ্ঞাটি কি হবে? নিউক্লিয়াসের সংজ্ঞা আমরা জানি যে অঙ্গাণুগুলো মূলত সাইটোপ্লাজমে অবস্থান করে। আমরা কোষকে যদি উদাহরণ হিসাবে বা মনে রাখার সুবিধার্থে ভাতের প্লেটের সাথে তুলনা করি, তাহলে প্লেটটা হবে কোষ পর্দা আর ভাতগুলো হবে সাইটোপ্লাজম, এবং ভাতের উপরিভাগে আমরা যে তরকারিগুলো নেই, ভাজি, ভর্তা বা এগুলো হচ্ছে অঙ্গাণু, এবং ভাতের এক পাশে যদি আমরা একটি খাসি পোস্তের বাটি বসাই তাহলে সেটি হবে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের সংজ্ঞায় আমরা মূলত অবস্থান এবং কাজকে প্রাধান্য দিব। এর সংজ্ঞাটা হবে এইরকম যে প্রতিটি সজীব উদ্ভিদ প্রাণী কোষের সাইটোপ্লাজমে অবস্থিত নিউক্লিয়াস হলো এমন এক ধরনের গুরুত্বপূর্ণ অঙ্গাণু যা কোষের সমস্ত জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। তাহলে এখানে কিন্তু একটা হলো আমরা এই সংজ্ঞার মধ্যে দুটো বিষয়বস্তুকে আমরা নিয়ে এসেছি। একটি হচ্ছে অবস্থান আর একটি হলো কাজ। তাহলে প্রতিটি সজীব উদ্ভিদ প্রাণী কোষের সাইটোপ্লাজমে অবস্থিত নিউক্লিয়াস হলো এমন এক ধরনের গুরুত্বপূর্ণ অঙ্গাণু যা কোষের সমস্ত জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে বা পরিচালনা করে। তো সংজ্ঞা গেল। এরপরে আসা যাক আবিষ্কার। এই পয়েন্টগুলোর মধ্যে আমরা পয়েন্ট করে নিয়েছি আবিষ্কার, আকৃতি, উপস্থিতি, সংখ্যা। প্রথমে আসা যাক আবিষ্কার। এই গুরুত্বপূর্ণ অঙ্গাণুটি 1831 সালে রবার্ট ব্রাউন অর্কিড পাতার কোষে প্রথম আবিষ্কার করেন। এরপর আসা যাক এর আকৃতি। এর আকৃতি মূলত বৃত্তাকার, তবে কোনো কোনো কোষে এটি ডিম্বাকার, নলাকার বা উপবৃত্তাকারও হতে পারে। এরপর আসা যাক এর উপস্থিতি। আদি কোষে নিউক্লিয়াসের আদি কোষ বা প্রোক্যারিওটিক যে সেল, এ ধরনের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। অর্থাৎ সেই সমস্ত কোষগুলোতে, অর্থাৎ যারা মোনেরা রাজ্যের অন্তর্গত, যেমন ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল, এদের কোষে নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস থাকে না। এবং প্রকৃত কোষে, যেটা ইউক্যারিওটিক সেল, এ ধরনের কোষগুলোতে অর্থাৎ সুকেন্দ্রিক কোষে উন্নত প্রাণীদের, উদ্ভিদ এবং প্রাণীদের নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস থাকে। এরপর আসা যাক নিউক্লিয়াসের যে, তবে হ্যাঁ, উপস্থিতির ব্যাপারে একটা কথা বলতেই হয়, হচ্ছে সব কোষেই যে নিউক্লিয়াস উপস্থিত থাকে তা নয়। যেমন সিড কোষ, যেটা ফ্লোয়েম টিস্যুতে যে সিড কোষ থাকে, এবং মানুষের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। এরপর আসা যাক সংখ্যা। সাধারণত প্রতিটি কোষে, অর্থাৎ একটি কোষে একটি মাত্র নিউক্লিয়াস থাকে। এরপর আসা যাক নিউক্লিয়াসের, আমরা যখন গ প্রশ্নের উত্তরে যাব তখন এর গঠন চাইবে। নিউক্লিয়াস যে কোষের সমস্ত জৈবিক কাজ নিয়ন্ত্রণকারী অঙ্গাণুটির গঠন ব্যাখ্যা করো। তো তার এই গঠন যখন বলতে চাইব, এর গঠন, এর আণুবীক্ষণিক গঠন, নিউক্লিয়াসের আণুবীক্ষণিক গঠনে মূলত চারটি অংশ পরিলক্ষিত হয়। একটি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস
এবং ক্রোমাটিন জালিকা। তো এদের যে গঠন বর্ণনাতে আসি নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন, সব মেমব্রেনের বর্ণনাই প্রায় একই অঙ্গাণুগুলোর ক্ষেত্রে। তো নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা বলবো যে নিউক্লিয়াসের চারিদিকে আসলে মেমব্রেন হলো এক ধরনের আবরণ বা পর্দা, কোনো কিছু ঢেকে রাখা। আর নিউক্লিয়াসের এই গঠন মনে রাখার সুবিধার্থে আমি তোমাদেরকে একটি উদাহরণ বলতে পারি, সেটা হচ্ছে এটাকে আমি খাসির গোস্তের বাটির সাথে তুলনা করতে পারি মনে রাখার সুবিধার্থে। যেমন যদি বলা যায় তাহলে খাসির গোস্তের বাটিটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এর ভেতরের সবুজ অংশ যেটা ঝোলগুলোকে বলবো আমি নিউক্লিওপ্লাজম, আর খাসির গোস্তের যে মাঝে একটি টুকরা থাকে এই খাসির গোস্তের টুকরাটাকে বলবো নিউক্লিওলাস, এবং এখানে যে পুঁই শাকের যে ডাটা থাকবে ঝোলের মধ্যে এই ডাটাগুলোকে বলবো ক্রোমাটিন জালিকা। তাহলে শুরুতেই তোমার এটা যদি রূপক হিসেবে কল্পনা করি তাহলে নিউক্লিয়াস বুঝতে সহজ হবে। প্রথমে আসা যাক নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াসের চারিদিকে একটি 2 স্তর বিশিষ্ট পাতলা আবরণ রয়েছে, এই আবরণটিকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনের বাইরের দিকে অংশটিকে বলা হয় বহিঃস্তর এবং ভেতরের দিকে স্তরটিকে বলা হয় বা অংশটিকে বলা হয় অন্তঃস্তর। বহিঃস্তর এবং অন্তঃস্তর মিলেই হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। আর এই নিউক্লিয়ার মেমব্রেন কে অবশ্য নিউক্লিয়ার ইনভেলপও বলা হয়। ইনভেলপ মানে হচ্ছে খাম, অর্থাৎ এটি নিউক্লিয়াসের খাম হিসাবে বিবেচনা করা হয়, অর্থাৎ এর বাইরের যে আবরণ হিসেবে বিবেচনা করা হয়। এই নিউক্লিয়ার ইনভেলপে বেশ কিছু বিশেষ ধরনের ছিদ্র থাকে, অর্থাৎ অসংখ্য ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। যেহেতু এটি নিউক্লিয়াসের মেজর পার্ট হিসেবে একটু মাইনর পার্ট হিসেবে গণ্য করা হয়, এই জন্য একে আমি বাম দিকে চিহ্নিত করেছি এবং মেজর পার্ট গুলোকে ডান দিকে চিহ্নিত করেছি। নিউক্লিয়ার রন্ধ্র, আসলে এই রন্ধ্র বা ছিদ্র, এটি নিউক্লিয়ার যে ছিদ্র, এই ছিদ্র পথ দিয়েই নিউক্লিয়াসের ভেতরের এবং বাইরের বস্তু যাতায়াত নিয়ন্ত্রিত হয়। এবার আসা যাক এর কাজ। তবে হ্যাঁ, এই আবরণটি মূলত প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত, আর প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত এই ধরনের গঠনকে বলা হয় লাইপোপ্রোটিন। আর নিউক্লিয়ার মেমব্রেনের যে কাজ, এটি হচ্ছে মূলত এই আবরণটি নিউক্লিয়াসের আকৃতি বজায় রাখতে সাহায্য করে, নিউক্লিয়াসকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবং নিউক্লিয়াসের ভেতরে এবং বাইরের বস্তুর মধ্যে যাতায়াত নিয়ন্ত্রণ করে। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে এই নিউক্লিয়াসের বাইরে থাকে সাইটোপ্লাজম, অর্থাৎ এটি সাইটোপ্লাজম, আর নিউক্লিয়ার মেমব্রেনের ভেতরে থাকে নিউক্লিওপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম থেকে নিউক্লিওপ্লাজমকে পৃথক রাখে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এছাড়াও এই নিউক্লিয়ার মেমব্রেনে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এরে যুক্ত থাকে। এরে এর গায়ে লেগে থাকে বা যুক্ত থাকে বলে এটি নিউক্লিয়াসের এটি দৃঢ়তা প্রদানে সাহায্য করে। এরপর আমরা যাই দ্বিতীয় পয়েন্টে, সেটি হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম এটি মূলত ওয়ান লেয়ার কাভার্স অ্যানাদার লেয়ার, অর্থাৎ একটা স্তর আরেকটা স্তরকে ঢেকে রাখে। আমরা যখন নিউক্লিয়ার প্লাজমের বর্ণনায় যাব তখন নিউক্লিওপ্লাজমটা এমন হবে যে নিউক্লিয়ার মেমব্রেন থেকে বর্ণনা শুরু হবে। যেমন আমাদের কোট আমাদের বাইরের আবরণ ভিতরের আবরণকে রক্ষা করে। কোট যেমন আমাদের শার্টকে রক্ষা করে, তেমনি কোটের নিচে যেমন শার্ট থাকে ঠিক সেভাবেই, অর্থাৎ বাইরের স্তর তার ভেতরের স্তরকে রক্ষা করে। এখন আমি নিউক্লিওপ্লাজমে যাচ্ছি। তাহলে বাটির ভেতরে যে মূলত নিউক্লিওপ্লাজম, তাহলে নিউক্লিয়ার মেমব্রেনের ভেতরে যে ঘন অর্ধতরল দানাদার জেলির মতো পদার্থ থাকে এগুলোকেই বলা হয় নিউক্লিওপ্লাজম। তাহলে নিউক্লিওপ্লাজমের বৈশিষ্ট্য কিন্তু 4টা। একটি হচ্ছে ঘন অর্ধতরল দানাদার জেলির মতো পদার্থ। এখানে সবুজ যে কালার করা হয়েছে এই সবুজ কালারেরটাই হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম এটার মূলত এই নিউক্লিওপ্লাজমে যে কাজ, এবার আসি নিউক্লিওপ্লাজম। এখানে আমি নিউক্লিওপ্লাজমকে এনপি, নিউক্লিয়ার মেমব্রেনকে মনে রাখার সুবিধার্থে এনএম এবং নিউক্লিওলাসকে এনএল এবং ক্রোমাটিন জালিকাকে ক্রোমাটিন ফাইবারকে আমি সিআরএফ অর্থাৎ সিআরএফ বা ক্রোমাটিন ফাইবার হিসাবে চিহ্নিত করেছি।
বা মনে রাখার সুবিধার জন্য। এরপর আসা যাক এর কাজ। নিউক্লিওপ্লাজমের কাজ হলো যে এটি মূলত এই ঝোলের মধ্যে কিন্তু থাকে গোস্ত এবং গোস্তের টুকরা এবং হচ্ছে পুঁইশাকের ডাটা। আমরা বলতে পারি তাহলে নিউক্লিওপ্লাজম নিউক্লিওলাস ধারণ করে এবং ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন জালিকাগুলোকে ধারণ করে এবং বিভিন্ন জৈবিক কাজে এটি সাহায্য করে। এটি মনে রাখার টেকনিক হচ্ছে NL-CRF ধা বিজয়িকা সাহা। তাহলে এটা মনে রাখার টেকনিক হলো NL-CRF ধা বিজয়িকা সাহা। NL তে হচ্ছে নিউক্লিওলাস এবং CRF তে হচ্ছে ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন ফাইবার ধারণ করে এবং বিভিন্ন জৈবিক কাজে এটি সাহায্য করে। এরপরে আসা যাক নিউক্লিওলাস। এখন প্রশ্ন হলো যে ঝোলের মধ্যে যেহেতু গোস্তের টুকরা থাকে, খুব বর্ণনা শুরুতে নিউক্লিওলাস, তাহলে হবে নিউক্লিওপ্লাজম থেকে। তো নিউক্লিওপ্লাজমে যে স্পষ্ট ঘন গোলাকার একটি বস্তু দেখা যায়, এই বস্তুটিকেই বলা হয় নিউক্লিওলাস। তাহলে নিউক্লিওলাসে যে ঘন স্পষ্ট গোলাকার বস্তুটি দেখা যায়, এটিকেই বলা হয় নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস এখানে মূলত নিউক্লিওলাসের যে কাজ সেটি হচ্ছে এটি প্রোটিন সংশ্লেষণ করে, এটি আরএনএ সংশ্লেষণ করে এবং রাইবোজোম সংশ্লেষণ করে। সংক্ষেপে কাজটি মনে রাখার টেকনিক হলো প্রো আরএনএ রাইসন, অর্থাৎ প্রোটিন সংশ্লেষণ করে, আরএনএ সংশ্লেষণ করে এবং রাইবোজোম সংশ্লেষণ করে এবং এটি নিউক্লিওটাইডের অবশ্য ভান্ডার হিসেবে কাজ করে। উপরের ক্লাসের বইয়ে আছে, এটি নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। এরপরে আসা যাক ক্রোমাটিন জালিকা। তাহলে ক্রোমাটিন জালিকার অবস্থানও কিন্তু এই ঝোলের মধ্যে, অর্থাৎ পুঁইশাকের ডাটাগুলোর অবস্থানও ঝোলের মধ্যে। তাহলে এগুলোকে বলছি আমি ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন ফাইবার। তাহলে নিউক্লিওপ্লাজমে অর্থাৎ এই ক্রোমাটিন জালিকা যেহেতু নিউক্লিয়াস হলো বিভাজিত হয়, আমরা জানি যে মাইটোসিস মিওসিস ধাপে নিউক্লিয়াস বিভাজিত হয়। মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনে যেহেতু নিউক্লিয়াস বিভাজিত হয়, তাই যে জিনিস বিভাজিত হয় তার আকৃতি স্থির থাকে না বা কনস্ট্যান্ট থাকে না। এজন্যই কোষ বিভাজনের শুরুতে কোষের বিশ্রামরত দশায় নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে যে কতগুলো পেঁচানো সূক্ষ্ম তন্তুর মতো অংশ দেখা যায়, এগুলোকেই বলা হয় ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন ফাইবার। আর এই পেঁচানো জালিকা আমরা তাহলে ক্রোমাটিন জালিকা পরবর্তীতে এই ক্রোমাটিন জালিকাগুলো আরো বেশি হলো কুণ্ডলিত হয়ে বা পেঁচিয়ে বিশেষভাবে এটি খাটো ও মোটা হয়, তখন পৃথক পৃথক ভাবে সংখ্যা ও আকৃতি ধারণ করে। আর তখন এগুলোকে বলা হয় ক্রোমোজোম। তাহলে কোষ বিভাজনের সময় বিশেষ করে অ্যানাফেজ ধাপে দুই বিপরীত মেরুর দিকে যখন অপত্য ক্রোমাটিড বা ক্রোমোজোম গুলো যাত্রা শুরু করে, তখন এদের আকৃতি কিন্তু অনেকটা এই রকম হয়। আমরা দেখেছি যে সাধারণত এই রকম হয়। তাহলে কোষ বিভাজনের পূর্বে কিন্তু এটা তন্তু বা জালিকা এবং কোষ বিভাজনের সময় এটি আরো কুণ্ডলিত হয়ে এটি খাটো মোটা হয় এবং এক পর্যায়ে পৃথক সংখ্যায় পরিণত হয়। আর এই সংখ্যা এদেরকে তখন পৃথকভাবে বলা হয় ক্রোমোজোম। এই গোল অংশটিকে বলা হয় সেন্ট্রোমিয়ার এবং ক্রোমোজোমের এই দুটোকে বলা হয় বাহু। তো ক্রোমোজোম এটি একটি গুরুত্বপূর্ণ এজন্যই যে এই ক্রোমোজোম সাধারণত এই ক্রোমোজোমগুলো প্রজাতি ভেদে সংখ্যা নির্দিষ্ট, অর্থাৎ একটা প্রজাতিতে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে। যেমন আমাদের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা, প্রতিটি নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া। আর এখন আসা যাক এই ক্রোমাটিন জালিকার কাজ। ক্রোমাটিন জালিকা এটি বংশগতির ধারক ও বাহক বস্তু জিন অণু ধারণ করে এবং এই ক্রোমোজোমের মাধ্যমেই পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চালিত হয় বা পরিবাহিত হয়। এজন্যই ক্রোমোজোমকে বংশগতির ধারক ও বাহক বলা হয়, যেহেতু এটি জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক যেটা জিন অণু এটি ধারণ করে এবং এটি এর মাধ্যমে পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে চলে আসে বা বহন করে নিয়ে আসে। এই জন্য ক্রোমোজোমকে বংশগতির ধারক ও বাহক বলা হয়। এটা মনে রাখার টেকনিক হলো জিন অনুধা পিমা বই সন্তা সঞ্চার। এবার
আমি তোমাদের নিউক্লিয়াসকে কেন কোষের প্রাণকেন্দ্র বা কোষের মস্তিষ্ক বলা হয়, অর্থাৎ নিউক্লিয়াসের মূলত কাজগুলো এটি ব্যাখ্যা করার চেষ্টা করছি। নিউক্লিয়াস এটি কোষের এতটাই গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু, এটি কোষের বলা যায় কোষের মস্তিষ্ক, কারণ ব্রেইন অফ দ্য সেল। এটি যেমন কোষের সমস্ত জৈবিক কাজগুলো, বিশেষত বিপাকীয় এবং যে কেমিক্যাল অ্যাক্টিভিটিস, মেটাবলিক অ্যাক্টিভিটিস, কেমিক্যাল অ্যাক্টিভিটিস, এগুলো হচ্ছে রেগুলেটস বা নিয়ন্ত্রণ করে। এটি যেহেতু কোষের সমস্ত জৈবিক কাজগুলো, অনেকে খাতায় ভুল করে লিখে ফেলে কোষের সমস্ত জৈবিক কাজ সম্পাদন করে, আসলে নিউক্লিয়াস কিন্তু কোষের সমস্ত জৈবিক কাজগুলো সম্পাদন করে না। মূলত যেমন একজন ব্যাংকের ম্যানেজার সব কাজ করেন না, কিন্তু তিনি সমস্ত কাজগুলোকে পরিচালনা বা নিয়ন্ত্রণ করেন। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর যদি কোষে নিউক্লিয়াস না থাকে তবে কোষ মারা যায়। আর এটি মূলত কোষের যে কোষীয় বিভাজনে সাহায্য করে, এতে বংশগতির ধারক ও বাহক বস্তু জিন থাকে এবং এটি রাইবোজোম তৈরি করে। এই এত দিকগুলো বিবেচনায় আমরা বলতে পারি নিউক্লিয়াস ছাড়া যেহেতু কোষের কোনো সজীব কর্মকাণ্ড থাকে না, এজন্যই নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র, এবং নিউক্লিয়াস যেহেতু সমস্ত কোষকে পরিচালনা করে, এজন্য একে কোষের মস্তিষ্ক বলা হয়। আর তাহলে নিউক্লিয়াস থেকে আমরা দুটি খ প্রশ্নের উত্তর শিখলাম, যে নিউক্লিয়াসকে কেন কোষের প্রাণকেন্দ্র বলা হয়, আর ক্রোমোজোমকে কেন বংশগতির ধারক ও বাহক বস্তু বলা হয়। চিত্র সহ নিউক্লিয়াসের গঠন ব্যাখ্যা করো কিংবা নিউক্লিয়াসের কাজ ব্যাখ্যা করো, এটি আমরা শিখতে পারলাম ইনশাআল্লাহ। তো তোমাদের আরো বাসায় ভালোভাবে প্রস্তুতি নাও। তোমাদের সবার মঙ্গলময়, সাফল্যময়, সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।